সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক ভোরের কাগজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন মুক্ত চিন্তায় আপনাদের স্বাগত। আপনারা জানেন যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা মুক্ত চিন্তায় আলোচনা করি। আমাদের মাঝে বিভিন্ন বিশেষজ্ঞ এবং এক্সপার্ট তারা উপস্থিত হন, স্টেক হোল্ডারগণ। আমরা তাদের নিয়ে মূলত আপনাদের সামনে উপস্থিত হই। আজকে তেমনই একজন সড়কের নিয়ে, যিনি শ্রমিক বান্ধব এবং শ্রমিক নিয়ে সড়ক নিয়ে কাজ করেন, আমাদের হানিফ খোকন, মোহাম্মদ হানিফ খোকন ভাই আপনাদের মাঝে আজকে আমরা তার কথা শুনব, যিনি সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং ভোরের কাগজকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশের বর্তমান সরকার সড়কে অনেক উন্নয়ন করেছেন, কিন্তু সড়কে নৈরাজ্য বন্ধ হচ্ছে না, সড়কে চাঁদাবাজিও বন্ধ হচ্ছে না। আপনি একজন শ্রমিক নেতা হিসেবে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই আমি ভোরের কাগজকে এবং এই অনুষ্ঠানটি যারা ভোরের কাগজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখবেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। দেখুন, সড়ক স্মার্ট করতে হলে আগে আপনাকে চালককে স্মার্ট করতে হবে। আচ্ছা, চালক স্মার্ট না হলে সড়ক কোনোদিন স্মার্ট হবে না। আমাদের দেশে যারা গাড়ি চালানো শিখে তাদের কিন্তু হাতে কলমে শিখে না, তারা শিখে কার কাছে? ওস্তাদের কাছে। এখন আমরা বলি দক্ষ চালক তৈরি। দক্ষ চালক তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটা লোক যখন গাড়ি শিখবে তাকে একটা বেসিক ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, অর্থাৎ সে শিক্ষানবিশ লাইসেন্স যখন করবে তাকে একটা একাডেমির থেকে অন্তত 1 মাসের ট্রেনিং নিতে হবে। এখন আমাদের এই যে হলো এই নিম্ন শ্রেণীর লোকগুলো হতদরিদ্র, তার পক্ষে তো টাকা দিয়ে প্রশিক্ষণ নেওয়া কখনোই সম্ভব না। তাহলে এর দায়িত্বভার কিন্তু রাষ্ট্রকে নিতে হবে, যে একজন প্রশিক্ষিত চালক তাকে 1 মাসের প্রশিক্ষণ দিল, তাকে টিএ দিয়ে দিল, এটা দিয়ে তার অন্তত পক্ষে সংসারের কিছুটা উপকৃত হলো। কারণ এই চালক তো আপনাকে 40 বছর সার্ভিস দেবে, আপনার তাকে প্রশিক্ষিত করলে তো রাষ্ট্রের উপকার ছাড়া কোনো কিন্তু ক্ষতি নেই। হানিফ খোকন সাহেব, এই যে এখানে যে প্রশিক্ষিত করার যে বিষয়টা, এটা কি শুধু কেবল রাষ্ট্রের উপরে বর্তায়? আপনারা যে এই যে এত বড় বড় শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষ, যারা বড় বড় কোম্পানি, তাদের কি দায়িত্ব আছে? অবশ্যই আছে। যেমন আমার সংগঠনের পক্ষ থেকে আমি প্রতিনিয়ত, মানে আমার সমর্থ অনুযায়ী, আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ বাংলাদেশের কোথাও থেকে একটি টাকা চাঁদা আমরা তুলি না। আচ্ছা, আমরা যারা সেন্ট্রাল কমিটিতে আছি, আমাদের নিজেদের যেটা ব্যক্তিগত আয় ব্যবসা বাণিজ্য থেকে, ওইখান থেকে আমরা চাঁদা দিয়া আমরা আমাদের সংগঠন চালাই এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনের হিসাবে সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি এবং আমরা চালকদেরকে প্রশিক্ষণ দিই। যেমন 13 তারিখ শনিবার আমি শরীয়তপুর শিল্পকলা একাডেমিতে আপনার একটা প্রোগ্রাম করব, 200 চালককে আমি প্রশিক্ষণ দেব। সেখানে বিআরটিএকে আমি আমন্ত্রণ জানিয়েছি, তারা মানে থাকতে পারবে না শনিবার হওয়াতে, সহযোগিতা করে নেই। আমাদের পয়সা দিয়ে আমরা ট্রেনিং দেব, কিন্তু আপনি তো যেমন এসপি সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনিও আসতে পারবে না। সর্বশেষ ট্রাফিকের একজন টিআই, আচ্ছা, উনি থাকবে। তারপর আপনার ঢাকার থেকে একটা একাডেমির মানে প্রশিক্ষক আমি ভাড়া কইরা প্রশিক্ষক নিয়ে আমার চালকদেরকে প্রশিক্ষণ দিতে হচ্ছে। এটা অত্যন্ত ভালো সংবাদ। তো আমি এর সাথে যুক্ত করি যে আপনাদের আরো যে বড় শ্রমিক সংগঠনের নামে অনেক বড় সংগঠন আছে আমরা জানি, এবং সাম্প্রতিক আমরা লক্ষ্য করলাম বিভিন্ন গণমাধ্যমে সেই শ্রমিক সংগঠনের যিনি সভাপতি, সেক্রেটারি জেনারেল, তিনি 46 লাখ টাকা আত্মসাৎ করেছিলেন, সেটা আবার ফেরত দিলেন। তো এই যে আপনি বলছেন প্রশিক্ষণে টাকা নাই, কিন্তু আপনাদের শ্রমিক সংগঠনের একজন সাধারণ সম্পাদক 46 লাখ টাকা আত্মসাৎ করে ফেলেছিলেন, এবং বিভিন্ন অভিযোগ আছে এই ধরনের যে শ্রমিক নেতাগুলি আসলে শ্রমিক বান্ধব না হয়ে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে চাঁদাবাজি। তাহলে এর জন্য আমাকে একটু পিছনে যেতে হবে। সেটা হলো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, তাদের অন্তর্ভুক্ত 250 বেসিক ইউনিয়ন, অর্থাৎ সমগ্র বাংলাদেশ তাদের বেসিক ইউনিয়নগুলা চাঁদা উত্তোলন করে শ্রম আইন পরিপন্থী। আচ্ছা, শ্রম আইনে আছে, আমি একটা ইউনিয়নের মেম্বার, সেই ইউনিয়নের যে সংবিধান থাকবে নিবন্ধনকৃত, মাস শেষ 30 টাকা 50 টাকা আমি ইউনিয়নের কার্যালয়ে গিয়ে চাঁদা পরিশোধ করব। আচ্ছা, ওই ইউনিয়নগুলো ফেডারেশনের অন্তর্ভুক্ত, ফেডারেশনকে মাসে 500 টাকা চাঁদা দিবে একটা ইউনিয়ন। আচ্ছা, কিন্তু আপনারা জানেন যে এই করোনার আগেও আপনার একটা টার্মিনাল থেকে গাড়ি বের হইলে 1000-1200 টাকা চাঁদা দিতে হইতো। এটা কিন্তু মিথ্যা কথা না। আমি 2014 সাল থেকে
এই চাঁদাবাজ বিরোধী পরিবহন ব্যবস্থা বাস্তবায়নের জন্য কথা বলে আসছি। করোনার সময় আমরা দেখেছি ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার কল্যাণে যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে বিভিন্ন মহলে, কিন্তু তারা কোনো চালককে এক মুঠো চাল এই করোনা দুর্দিনে, যেমন এই সিলেটের জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন তাদের কয়েক কোটি টাকা ব্যাংকে রমজানের ঈদে যেই সভাপতি ছিল ফলিক, ওনার কাছে শ্রমিকরা বললো যে লিডার আধা কেজি সেমাই আর আধা কেজি চিনির টাকা দেন। ওই ফলিকের ছেলে গুলি চালাইছে শ্রমিকদের উপরে। আপনার সেলিম আহমেদ ফলিক, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। এই তাদের অন্তর্ভুক্ত ইউনিয়নগুলা কিন্তু এটা করতেছে। এখন দেখেন আমরা করোনার সময় যখন এদের বিরুদ্ধে মানে বললাম আপনারা কথা বা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াগুলো এদেরকে খুঁজলো, পাওয়া গেল না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীদের থেকে আমরা ফান্ড সংগ্রহ করে কিন্তু 6 মাস আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। উত্তরা মোটরস আমাকে দিয়েছে, তারপরে যেমন নাবিস্কো কোম্পানি আমাকে বিস্কিট দিয়েছে, আমি আমার শ্রমিকদেরকে ডাইকে আইনা এইসব ত্রাণ সহায়তাগুলো দিয়েছি, তাদেরকে কিন্তু আমরা পাইনি। করোনার পরে মানে 26শে মার্চ থেকে সরকার লকডাউন ঘোষণা করে, তারপরে জুনের 1 তারিখ থেকে স্বল্প পরিসরে চালু করার গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়। তখন তৎকালীন পুলিশের আইজিপি বেনজির আহমেদ সাহেব মালিক শ্রমিক নেতৃবৃন্দকে ডাকলো, বললো যে সড়কে কোনো চাঁদাবাজি নয়, আমি বরদাস্ত করব না। মালিক শ্রমিক নেতৃবৃন্দ অভিনন্দন জানাই আসলো। পরের দিন আমরা দেখলাম এই উসমান আলী সাহেব পত্রিকায় বিবৃতি দিয়েছে চাঁদাবাজ মুক্ত পরিবহন ব্যবস্থা গ্রহণ করতে উনি সরকারের সহযোগিতা চান। আচ্ছা, আপনি এর মাঝে যেই একজন ব্যক্তির নাম বললেন, যিনি আইজিপি, সাবেক আইজিপি, বললেন যে চাঁদাবাজি হবে না, কিন্তু তার বিরুদ্ধে তো এখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এখন আসলে উনি রাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, আমি লেভেল লিডার। তো আমার লেভেল লিডার হিসাবে আমাদের কথা সাধারণত একটু ব্যালেন্স থাকে না। আমরা কিন্তু এরকম ভাবে মানে হয়তো বা কথা বলতে পারি না, মানে অনেক খারাপ কথা আমাদের মুখে চলে আসে, কারণ আমরা তো স্বশিক্ষিত। তো আসলে এই দেশের মানে মুখোশধারী যারা ক্রাইমের মাস্টার, তারা কিন্তু নীতির কথাগুলা বলে। ক্রাইমের মাস্টার যারা অপকর্ম কিন্তু তারা করে। আর আমরা দেখছি যে এখন চাঁদাবাজ ধরতেছে, কাকে ধরে? যে 500 টাকার রোজে চাকরি করে, কিন্তু যারা চাঁদাবাজের গডফাদার তাদেরকে কিন্তু কেউ ধরে না। আচ্ছা, আপনারা একটা কথা বললেন, যেহেতু আমাদের সময়ও সংক্ষেপ, সেটা হচ্ছে যে এই যে আজ পর্যন্ত চালক এবং শ্রমিকদের আপনারা নিয়োগপত্র ব্যবস্থা করতে পারছেন না। আমরা দেখেন, আমি শ্রমিক নেতা, আমি যদি গাড়ির মালিক হই, তাইলে কি আমার শ্রমিক কোনোদিন নিয়োগপত্র পাবে? আচ্ছা, কারণ আমি তো আমার স্বার্থ সংরক্ষণ করবো, আমার ব্যবসায়ী স্বার্থ। এখন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব যারা দেন, তারা প্রত্যেকে এবং প্রত্যেকের পরিবারে গাড়ির মালিক। এই জন্য এটা বাস্তবায়ন না হওয়া। আপনারা তো একটা শ্রমিক সংগঠন, সরকারের দলের সংগঠন। আমরা অলওয়েজ বলছি, এবং মজুরি কমিশনও আমাদের সংগঠন ছিল। আমরা শ্রমিকের ন্যূনতম বেতন, মাসিক বেতন যেটা, সেটা নির্ধারণ করছি, রাষ্ট্র প্রজ্ঞাপন করেছে, কিন্তু কোনো মালিক নিয়োগপত্র দেয়নি। আপনি যখন গাড়ি রেজিস্ট্রেশন করবেন বা রোড পারমিট নবায়ন করবেন, তখন 2 জন চালকের নিয়োগপত্র দিতে হয়। কোন চালকের নিয়োগপত্র দিয়েছে শুধু ওই মালিক জানে, আর বিআরটি এর কর্মকর্তা জানে, আর কেউ জানে না। বিআরটি এর কর্মকর্তা প্রয়োজনীয়তা উপলব্ধি করে না যে আপনাকে নিয়োগপত্র দিয়েছে কিনা বা আপনি মাসিক বেতন পান কিনা। যেমন করোনার সময় সরকার গার্মেন্টসকে 5,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল পরিবহনকে দিবে, কিন্তু পরিবহনকে দেওয়ার বেলা আমার যখন কিছু পাবো তখন আমি বলি 70 লক্ষ পরিবহনের নেতা, আবার যখন আমাকে কিছু দিতে হয় এরা তো শ্রমিকে না। আচ্ছা আচ্ছা, এসব বিষয়গুলো কিন্তু কাজ করে। যারা বৃহত্তর সংগঠন বড় নেতা, তাদের অসহযোগিতার জন্য চালক নিয়োগপত্র পাচ্ছে না, চালক সুবিধা বঞ্চিত থেকে যাচ্ছে। নিয়োগপত্র কি জিনিস সেটা অনেক শ্রমিক কিন্তু জানেও না। আচ্ছা, আমি একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে এই যে আপনার বিআরটি এর কথা বললেন, বিআরটি নিজেও একটা পরিসংখ্যান দেয় এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু এই যে ঈদ বা বছরে একটা পরিসংখ্যান দেয় যে হাজার হাজার লোক মারা যাচ্ছে। এই যে হাজার হাজার লোক মারা যাচ্ছে এবং বলা হচ্ছে যে ড্রাইভাররা 12-13 ঘন্টা এবং 14-15 ঘন্টা একটানা গাড়ি চালাচ্ছে। এটির বন্ধের জন্য আপনাদের কি করেন? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা আছে, একটা দূরপাল্লার গাড়িতে 2 জন চালক থাকতে হবে।
একজন চালক বিশ্রামাগার যেখানে থাকবে ওই কোম্পানির সেখানে নামবে, আরেকজন চালক উঠবে। তো কোনো পরিবহনের মালিক কি দুইজন চালক রাখে? আচ্ছা, এই ঢাকা শহরে যারা গাড়ি চালায় 24 ঘন্টা গাড়ি চালাইতে হয়, মানে রিক্সা সিএনজির মতো এগুলা দৈনিক বেসিস কন্ট্রাক্টে আচ্ছা, দিয়ে দেয়। তো চালকের সঠিক কর্মঘণ্টা যদি থাকে, মানে তার যদি আপনার শারীরিক ফিটনেস যদি না থাকে, চোখে যদি ঘুম থাকে, তাহলে দুর্ঘটনাটা কিন্তু অস্বাভাবিক কিছু না। যেমন ঢাকা থেকে কক্সবাজার যেতে একটা গাড়ি দেখা গেছে 10 ঘন্টা সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে। কক্সবাজার যাওয়ানোর পরে ওই গাড়িটা পরিষ্কার করার সময় পায় না, আবার ব্যাক করে চলে আসে। তো এই চালক যখন 24 ঘন্টা বা 30 ঘন্টা স্টিয়ারিংয়ে, আপনি তার কাছ থেকে কি সেবা পাবেন? হয়তো আপনি বলবেন আমি চালাচ্ছি কেন, আমি তো চালাচ্ছি আমার যে নিয়োগকর্তা, তুমি এভাবে বললে চালাও নতুবা না কেন, তাকে তো দেখার কেউ নেই। আমার চালকের লাইসেন্স, নিয়োগপত্র নেই। হ্যাঁ, আমার চালকের লাইসেন্স নেই, তাকে সার্জেন্ট মামলা করছে। যেখানে আইন আছে মালিক কর্তৃক পরিবহন শ্রমিকের নিয়োগপত্রে, সড়ক পরিবহন আইনে আছে, শ্রম আইনে আছে, সেখানে ট্রাফিক সার্জেন্ট যদি মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, নিয়োগপত্র আছে কিনা। আপনাদের যে অথরিটি বিআরটিএ, বিআরটিএর বিরুদ্ধে অনেক অভিযোগ, অজস্র অভিযোগ, এটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে বলা চলে। তো এই বিষয়গুলি বিআরটিএর দেখার কোনো দায়িত্ব নাই? বিআরটিএ দেখবে যে, ধরেন এক সময় সেই বিআরটিএ 200 লোক নিয়ে চালু হয়েছে 90-এর দশকে। আজকে মনে করেন 34-35 বছর কিন্তু বিআরটিএর বয়স হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত 1000 কর্মকর্তা কর্মচারীর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, বিআরটিএর কমপক্ষে 6 থেকে 7000 কর্মকর্তা কর্মচারী প্রয়োজন। বিআরটিএর লোকবল সংকট, 4জন 5জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আপনি কি মনে করেন যে এই বাংলাদেশের 60 লক্ষ গাড়ি ম্যানেজ করতে পারবেন? কখনো সম্ভব না। আপনাকে সেবা পেতে হলে জনবল বাড়াইতে হবে। যেমন বিআরটির আপনার অনেক জায়গায় নিজস্ব ভবন নেই, জেলা প্রশাসকের কার্যালয়ে 2টা রুম নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করে। একজন ইঞ্জিনিয়ার সহকারী পরিচালক, তাকে দেখা গেছে পাবলিক টয়লেটে যেতে হয়। তার সেই ইঞ্জিনিয়ার তার মানে কোয়ালিটি অনুযায়ী তো আপনি তাকে যদি এই চলতে না দেন, তাহলে কিন্তু তার থেকে আপনি সেবা পাবেন না। আচ্ছা, এই মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছিলেন যে মহাসড়কগুলিতে শ্রমিকদের জন্য একটা বিশ্রামাগার যাতে থাকে, এটি কি বাস্তবায়ন হয়েছে? না, বাস্তবায়ন হয় নাই। দেখেন, সরকার কোনো কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা হয়। যেমন আপনার সরকার কিন্তু কাছের ঘরে থাকে। আচ্ছা, আমার জমি সরকার একোয়ার করবে বিশ্রামাগার করতে, আমি যদি হাইকোর্টে দিয়ে একটা মামলা করে দিই, এটা স্থগিত হয়ে যাবে, তাহলে কি সেই প্রকল্পটা কোনোদিন বাস্তবায়ন হবে? আচ্ছা, এসব জটিলতা আছে। আর তাছাড়া সরকার যে করতে হবে, পাশাপাশি পরিবহন মালিক যারা আছে তাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সে তো তার চালক, একটা পরিবহনের মনে করেন ধরেন কক্সবাজার রোডে তার 50 জন চালক আছে, তো 50 জন চালকের জন্য মধ্যবর্তী স্থানে সে তো একটা বাড়ি ভাড়া নিতে পারে। 50 জন তো একসাথে ঘুমাবে না, মালিকদের তো দায়িত্ব কর্তব্য আছে। আমরা কিছু পরামর্শ আপনার কাছে চাই। সেটা হচ্ছে যে এই যে সড়কের যে বেহাল দশা, মানে সড়ক উন্নয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু সড়কের দৃশ্যমান ওই রকম উন্নয়ন যেটা বলি যে আমরা নিরবিচ্ছিন্ন চলাচল, যাতায়াত, যাত্রীদের যে নির্বিঘ্নে যাতায়াত করার যে ব্যবস্থা, সেটি তৈরি হয়নি এবং সড়কের দুর্ঘটনাও কমেনি। এটি সামগ্রিকভাবে এটি স্মার্ট সড়ক ব্যবস্থাপনা তৈরি করতে সরকার যেটা চাচ্ছে, এটা করার জন্য আপনার কি ধরনের পরামর্শ? আপনি যেমন সড়কের দুর্ঘটনার পিছনে তো অনেক কারণ আছে। নির্মাণ শৈলী, আপনার নির্মাণের ত্রুটি আছে, আপনার জেব্রা ক্রসিং সাধারণ যাত্রীরা ব্যবহার করছে না, ফুট ওভারব্রিজ, আন্ডারপাস ব্যবহার করছে না, মহাসড়কের পাশে দেখা গেছে হাট বাজার, গরু ছাগলের অবাধ বিচরণ, এবং দেখা গেছে অনেক শস্য সামগ্রী, ধান পাট এরকম শস্য সামগ্রীও কিন্তু শুকায়। তো যখন একটা ধান মনে করেন আপনার ধান মেলে দিলেন, পাট মেলে দিলেন রাস্তার মধ্যে শুকানোর জন্য, একটা ছাগলই সামনে দিয়ে দৌড় দিল, তখন ওই গাড়িটা যদি ব্রেক করে, ওই গাড়িটা তো সঠিকভাবে চালক নিয়ন্ত্রণ নিতে পারে না। আচ্ছা, এখন মহাসড়কগুলোতে আপনার সরকার শুধু সচেতন হইলে হবে না, কিন্তু জনসাধারণেরও দায়িত্ব আছে এবং সকল সংস্থাকে আপনার কাজ করতে হবে। যেমন সড়ক দুর্ঘটনা নিয়ে বছরের শেষে ঈদে একটা হইচই হয়, মানে কারো সংখ্যা 200 বেশি, কারো সংখ্যা 200 কম।
আমি কম বেশির সাথে কিন্তু দ্বিমত পোষণ করব না, কেন সড়ক দুর্ঘটনার অনেক খবর ওই জেলা সিভিল সার্জন পর্যন্ত কিন্তু আসে না, এসপি অফিস পর্যন্ত আসে না, বিআরটি পর্যন্ত আসে না, এগুলো কিন্তু পদ্মার অন্তরালে থেকে যায়। এখন প্রশ্ন, কোথায় সড়ক দুর্ঘটনাটা কোন কারণে হলো সেটাও কিন্তু আমাদের দেশে নির্ণয় হয় না। যারা জরিপ করে এতজন মারা গেছে, এরা কি করে? পত্রিকার কাটিং, টেলিভিশনের স্কল দেখা এরা একটা জমা খরচের হিসাব, একটা যোগফল নির্ণয় করে। এই যোগফল নির্ণয় করে সড়কের দুর্ঘটনা কোনোদিন কমানো যাবে না। সড়ক দুর্ঘটনা কমাইতে হলে প্রত্যেকটা দুর্ঘটনার গবেষণা, যেমন মিশুক মনির তারেক মাসুদ যে ড্রাইভার ছিল জমির, সে মারা গেছে, পত্রিকার শিরোনাম দেখছি যে ফাঁসির দড়ি গলায় নিয়ে মারা গেলেন ঘাতক জমির। কিন্তু আমি বুয়েটের অধ্যাপক শামসুল হকের একটা প্রতিবেদন আমি পড়েছি, জমিরের সেখানে কোনো দোষী ছিল না। তারেক মাসুদ এবং মিশুক মনিরকে বহনকারী গাড়িটা বৃষ্টির মধ্যে রং সাইডে দিয়ে গিয়েছিল। এটা তো একটা কারণ, কিন্তু এই কারণটা জমির মারা যাওয়ার বহুত পরে প্রকাশ হয়েছে। তো প্রত্যেকটা দুর্ঘটনার কারণ নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু দুর্ঘটনা কমানো সম্ভব। মানে দুর্ঘটনার কেন ঘটলো এটা ইনভেস্টিগেশনটা সঠিক দরকার। আমি হইছি করলাম, 7 দিন পরে ভুলে গেলাম, এটা তো হলো না। পক্ষ বিপক্ষ কথা আসলো, অমুকে এত দেখাইছে, আরেক সংগঠন এত দেখাইছে, তাকে শোকজ করো, এটা কিন্তু সমস্যার সমাধান না। না, ঘটনা হচ্ছে যে প্রতিনিয়তই আমাদের দেশে গণমাধ্যমগুলি সড়ক দুর্ঘটনা এবং সড়কের নৈরাজ্যগুলি প্রতিনিয়তই তুলে ধরছেন, কিন্তু আসলে এই যে এই কথাগুলি আপনারা বলছেন, বিভিন্ন স্টেক হোল্ডাররা বলছেন, অভিজ্ঞ যারা এক্সপার্ট তারাও বলছেন, সরকারও বলছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা বাস্তবায়ন দেখছি না। কারণ কি? না, এখন বাস্তবায়ন করতে হলে বাস্তবায়নকারী সংস্থা যেটা, তাদেরকে তো অ্যাক্টিভ হইতে হবে। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্র আপনাকে কি দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তো আপনাকে সচেতন হইতে হবে। আপনার যদি সে দায়িত্ব না থাকে, আমি গাড়ির স্টিয়ারিং এ আসি, এখন সায়দাবাদ থেকে গাড়িটা ছাড়ার পরে দেখা গেছে 3 ঘন্টা আমার কানে মোবাইল, আমি কথা বলতেছি হেডফোন দিয়া, এটা তো সম্ভব না। মানে এগুলি সচেতনতার জন্য আপনারা আরো উদ্যোগী হবেন কিনা? একটা হচ্ছে যে আসলে আমাদের প্রশিক্ষণের যে ব্যবস্থাটা করেছেন এটি নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এবং সড়কের নৈরাজ্য প্রতিরোধে আপনাদের আরো আগামী দিনে কোনো কর্মসূচি বা? আমাদের আসলে কি, আমাদের স্বাদ আছে, সাধ্যের মধ্যে পড়ে না। আমরা কোনো কিছু করতে গেলে আমরা প্রতিবন্ধকতার শিকার হইতে হয়। যেমন বিআরটি এর একজন সহকারী পরিচালক আমার শনিবারের প্রোগ্রামে থাকবে, ওনার কাছে আমার লোক 5 বার 6 বার গেছে, উনি আসতেছে না, উনি কনফার্ম করতেছে না। বুঝতে পারছি। এবং ওই বিআরটি হেড অফিসে আমি এই ব্যাপারে 3 দিন গেছি, ওনারাও কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। আজকে এক কর্মকর্তার সাথে কথা বললাম, উনি বলে যে এটা তো ওনাদের ইন্টারনাল ব্যাপার। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ হানিফ খোকন আপনাকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন ভোরের কাগজের মুক্ত চিন্তা অনুষ্ঠানে। আপনাদেরকে আগামী দিনের মুক্ত চিন্তা অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে লগ ইন করুন দৈনিক ভোরের কাগজের ফেসবুক পেজ এবং ইউটিউবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আগামী দিনের আমাদের প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।